আমাকে এখানে বেঁধে রেখেছেন? সবটাই জানতে পারবেন মিস তে, তার আগে এখানে সাইন করে দিন। কালো মুখোশ পরা লোকগুলো বলতে শুরু করলো, আমি কেন সাইন করব? কে আপনারা? আমাকে ছেড়ে দিন প্লিজ। আমার বাবা খুব অসুস্থ, ওষুধ কিনে বাসায় নিয়ে যেতে হবে, প্লিজ আমাকে যেতে দিন। দেখুন মিস, আপনি যদি সাইন না করে এভাবে তর্ক করতে থাকেন, সরি টু সে, তাহলে আপনি আর আপনার বাবার কাছে ফিরে যেতে পারবেন না। তাই ভালোই ভালোই বলছি সাইনটা করে দিন। এই মেয়ে এইভাবে কথা শুনবে না, ফোনটা বের কর। ফোন বের করার কথা শুনে তীরে পড়ে যায়, পানি যেন শুকিয়ে গেল। এটা ভেবে লোকগুলো ওর সাথে কি করবে। হঠাৎ করে একটা লোক ফোনের একটা ভিডিও চালিয়ে দিয়ে তীর মুখের সামনে ধরলো। তীর যেন আকাশ থেকে পড়লো। ভিডিওটা দেখে কিছু লোক তীর বাবার রুমের জানালার কাছে দাঁড়িয়ে পিস্তল তাক করে আছে তীর বাবার দিকে। তীর ভয়ে আর কিছু না বলে পেপারসটা কি লেখা আছে এটা না দেখে সাইন করে দিল। প্লিজ আমাকে ছেড়ে দিন, আপনারা যা বলেছেন আমি তাই করেছি, এখন প্লিজ আমাকে ছেড়ে দিন। কাঁদতে কাঁদতে বলে উঠলো, হ্যালো স্যার, ম্যাম পেপারসে সাইন করে দিয়েছে। ওকে। কলটা কেটে দিয়ে লোকটি আমার দিকে তাকে হেসে দিয়ে বাকি লোকদের কি যেন একটা ইশারা করায় লোকগুলো বাইরে চলে গেল। তে চিৎকার করে বলতে থাকে, আপনাদের স্যারকে আর কেনই বা আমাকে এখানে আটকে রেখেছেন? কি অপরাধ করেছি আমি? আপনি কি করেছেন তা স্যার আপনাকে বলবে, আমি নয়। কে উনি? আড়ালে থেকে আমাকে কষ্ট দিচ্ছে। ফাই, আড়ালে নয় মিস তে, এবার থেকে সামনে থেকে তোমাকে তিলে তিলে কষ্ট দিব। না পারবে মরতে, না পারবে বাঁচতে। তে হঠাৎ করে চমকে উঠে লোকটির গলা শুনে। তের কাছে লোকটির কণ্ঠ চেনা চেনা লাগছে। সামনে অন্ধকার থাকায় কথা বলা লোকটিকে স্পষ্ট দেখা যাচ্ছে না বলে তে চিৎকার করে বলে ওঠে, কি চান আপনি? কেন আমাকে নিয়ে খেলছেন? কি অপরাধ করেছি আমি? কেন আমাকে এখানে বেঁধে রেখেছেন? কি চাই আপনার আমার কাছে? তীর কথাগুলো বলা শেষ হতে সজোরে কেউ একজন তীর গালে থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে তীর গালটা আগুনের মতো জ্বলে উঠল। তে উপেক্ষা করে সামনে তাকিয়ে দেখে তীর বস জিওন জাঙ্কুক, যার বিয়ে হলো তে। স্যার, আপনি আমাকে কিডন্যাপ করেছেন কেন? কোনো সন্দেহ আছে তোমার? কেন স্যার, কেন? আমি কি করেছি? কি অপরাধ আমার? কেন আমাকে এই শাস্তি দিচ্ছেন? তের কথার উত্তর না দিয়ে হাত দিয়ে তের মুখ চেপে ধরে। তোর সাহস কি করে হয় জিওন জাঙ্কুককে প্রশ্ন করার? এটা তোর আমার কাছে করা প্রথম ভুল, তাই মাফ করে দিলাম, কিন্তু আগের ভুলের কোনো মাফ পাবি না তুই। তার শাস্তি তোকে পেতে হবে। সো গেট রেডি মিসেস জিওন। কথাটা বলে জাঙ্কুক তার লোকদের চোখের ইশারা দিলে তারা বাইরে চলে গেল। আর এইদিকে জাঙ্কুকের প্রত্যেকটা কথা তীর কানে বারবার বাড়ি খাচ্ছে। স্যার কি বলে গেল? আমাকে মাফ করবে না? আমি কি অপরাধ করেছি? কেন বললো এই কথা? আর কেনই বা মিসেস জিওন? আমার তো বিয়ে হয়নি তাহলে? তিনি নিজের মনে মনে জাঙ্কুকের কথাগুলো সাজাতে ব্যস্ত। ঠিক তখনই কিছু পশুর চিৎকার শুনে ভয়েতে কাঁপতে থাকে। সামনে তাকিয়ে দেখে তের বস জিওন জাঙ্কুক, তার হাতে লোহার শেকলে বাঁধা দুটো নেকড়ে দুটো তেকে দেখে মুখ থেকে লালা ঝাড়াতে থাকে। তে ভয় পেয়ে চিৎকার করতে থাকে। তের চিৎকার শুনে জাঙ্কুক পাগলের মতো হাসতে থাকে। মনে হচ্ছে তের ভয় পাওয়াটাকে জাঙ্কুক খুব মজা পাচ্ছে। কোনো মতে হাসি থামাতে পারছে না জাঙ্কুক। কিছুক্ষণ পর জাঙ্কুক তীর থেকে মাত্র 10 গজ দূরে একটা নেকড়ে শেকলের সাহায্যে আটকে রেখে জাঙ্কুক তেকে গুড নাইট বলে হাসতে হাসতে বেরিয়ে আসে রুম থেকে। কিন্তু তে ভয় পাগলের মতো চিৎকার করতে থাকে আর নেকড়েগুলো নিজেদের মতো করে চিৎকার করতে থাকে। বাইরে বেরিয়ে এসে জাঙ্কুক বলে উঠল, 2 ঘন্টা পর নেকড়ে দুটোকে রুম থেকে বাইরে বের করে নিয়ে আসবে। বাবা, আপু এখনো বাড়ি ফিরল না কেন? এত রাত হয়ে গেল। আমিও তাই ভাবছি। বাবা, মেয়েটা আমার কোথায় আছে, কেমন আছে? ফোন করেছিস? হ্যাঁ বাবা, অনেকবার ফোনে ট্রাই করেছি কিন্তু ফোন লাগছে না, বারবার বন্ধ বলছে। এইদিকে স্যার প্লিজ আমাকে মারবেন না, আমি আর দ্বিতীয়বার এই ভুল করব না। এই জীবন জাঙ্কুক কখনো কাউকে ক্ষমা করে না বলি কপালে গান ঠেকিয়ে শুট করে দেয়। লাশটা গুম করার ব্যবস্থা করো। হসপিটাল থেকে ডেড বাড়িতে আসার আগে সবটা ক্লিয়ার হওয়া চাই। গট ইট বলে জাঙ্কুক সেখান থেকে বেরিয়ে যায়। এইদিকে বাবা, আই থিঙ্ক আমাদের প্ল্যানটা জীবন জাঙ্কুক ধরে ফেলেছে। কি বলছিস তুই? না, এটা কখনো হতে পারে না। আমার
তিলে তিলে গড়া প্ল্যানটা এভাবে শেষ হয়ে যেতে পারে না। বাট বাবা আপুর কি হবে? আমার এক সন্তানের জন্য আমি আমার প্ল্যানটা নষ্ট হয়ে যেতে পারি না। বাবা তুমি এসব কি বলছো? অবাক হয়ে জানতে চাইল। শাট আপ, এত বছরের প্ল্যানিং আমি তোমার বোনের জন্য নষ্ট হতে দেব না। বাবা এসব কি বলছে? বাবা তার স্বার্থের জন্য আপুকে বলে দিতেও একবার বেশি হবে না। মনে মনে সে তার বাবাকে ঘৃণা করতে লাগলো। এইদিকে হ্যালো স্যার, ম্যাম তো ভয়ে সেন্সলেস হয়ে গেছে। হোয়াট? এক্ষুনি নেকড়ে দুটোকে বাহিরে বের করে নিয়ে যাও, আমি কিছুক্ষণ পর আসছি, ততক্ষণ তের পাশে থাকবে, ওকে? নিচে নামতে তার বাবাকে দেখতে পেল। জাংকুক মাই সন, ইয়েস ড্যাড, হাউ আর ইউ? জাংকুককে তার বাবা জড়িয়ে ধরলো। আই অ্যাম অ্যাবসলিউটলি ফাইন, বাট তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি ঠিক আছো। জাংকুক তার বাবার থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকিয়ে বলতে লাগলো, ড্যাড আমি আমার মন পাখিকে খুঁজে পেয়েছি। কথাটা বলে থেমে যায় জাংকুক। ও মাই সন, আমি জানি তোমার মনের ভিতর কি চলছে, বাট তোমাকে আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, তোমার আর তোমার বোনের সাথে যা হয়েছে তাতে তে মামুনির কোনো হাত ছিল না। সে তখন নিতান্ত খুব ছোট ছিল। আমি ওকে কখনো দোষী ভাবতে পারবো না জাংকুক, কিন্তু হ্যাঁ, ওর বাবাকে কখনো ক্ষমা করিস না। ওকে ততটাই কষ্ট দিয়ে মারবি যতটা কষ্ট আমার ছোট্ট মেয়েটাকে দিয়েছে। ড্যাড ইউ নো মি, আমি যখন কোনো কাজে হাত লাগাই সেটা সাকসেসফুল না হওয়া পর্যন্ত ছাড়ি না। আর এখানে তো আমার কলিজায় হাত দিয়েছে। ওর জন্য আমার বোনটা 15টা বছর ধরে হসপিটালের বেডে শুয়ে আছে, আমি তাকে ছেড়ে দিব? তুমি এটা ভাবলে কি করে ড্যাড? জাংকুক, আমি তোমাকে থামাতে আসিনি, তোমাকে অ্যালার্ট করতে এসেছি ডিয়ার। ও খুব চালাক লোক, নিজের ক্ষতি হতে পারে এটা যদি বুঝতে পারে তাহলে নিজের সন্তানকে বিপদে ঠেলে দিতে পিছপা হবে না। ও আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে ঠকিয়েছে। ড্যাড আই প্রমিস ইউ, ওর এমন মর্মান্তিক মৃত্যু দেব যা কখনো ভাবতে পারবে না। কথাটা বলে জাংকুকের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। ড্যাড তুমি রেস্ট করো, আমি আসছি। জাংকুক বেরোতে যাবে তখনই জাংকুকের বাবা বলে ওঠে, জাংকুক আসার সময় আমার বৌমাকে সাথে নিয়ে আসবি। অনেক হয়েছে শাস্তি, যা ওর পাওনাও ছিল না তা ওকে দিয়েছিস। আমি যেন আর এমনটা না শুনি, ওকে? ইয়েস ড্যাড। জাংকুক পৃথিবীতে কাউকে ভয় না করলেও সে তোমাকে ভীষণ শ্রদ্ধা করে আর ভালোবাসে, তাই তোমার কোনো কথা ফেলতে পারে না এই জাংকুক। জাংকুক মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। যত তাড়াতাড়ি সম্ভব জামা কাপড় প্যাকিং করে নাও, আমরা এক্ষুনি বের হব। বাট বাবা আমরা কোথায় যাব? তুমি তো জানো সামনে আমার এক্সাম। তাহলে বাকি কথা বলার আগে ওর বাবা বলে উঠল, মুখে মুখে তর্ক করে যাচ্ছিস তাই এটাই তো শাস্তি। আর একটা কথা শুনে রাখ, আজ থেকে তোর বোন তে মারা গেছে আমাদের কাছে, কারণ ও এখন জীবন জাংকুকের হাতের মুঠায়। ও যেভাবে চাইবে তেকে সেইভাবে নাচাবে, ওকে কখনো মুক্তি দেবে না জীবন জাংকুক। তাই তোর জন্য এটাই ভালো হবে, তুই তোর বোনকে ভুলে যাবি। এইদিকে সরি মন পাখি তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য। তের সারা মুখে চুমু দিয়ে জাংকুক কথাগুলো বলতে থাকলো। আর তের এখনো জ্ঞান না ফিরে আসা জাংকুকের কথাগুলো তের কান পর্যন্ত পৌঁছালো না। জাংকুক তেকে পাজা করে নিয়ে গাড়িতে শুয়ে দিয়ে ড্রাইভ করে চৌধুরী ম্যানশনে চলে আসলো। এসে জোরে জোরে ডাকতে লাগলো, স্যার স্যার কি হয়েছে? জাংকুক লিজার কথা শুনেন তাতে দাঁত চেপে বলে, এক্ষুনি রুমে হালকা গরম পানি নিয়ে আয়, আর যদি দেরি হয় তো তোদের কি অবস্থা করবো বুঝতেই পারছিস। জাংকুক তেকে ওর রুমে এনে শুয়ে দেয় তেকে। তার কিছুক্ষণ পর লিজা একটি বড় বলে করে গরম পানি নিয়ে আসে। জাংকুক লিজাকে জিজ্ঞাসা করে, পানি কতটা গরম? স্যার আপনি যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই, ভয়ে ভয়ে বলে উঠল লিজা। ও তাই বুঝি? কথাটা বলে লিজার হাত ধরে গরম পানিতে চেপে ধরে। পানি গরম থাকায় লিজার হাত পুড়ে যায়, যন্ত্রণায় চিৎকার করতে থাকে। ঠিক সেই সময় তের জ্ঞান ফিরে আসতে জাংকুকের করা কর্মকাণ্ড দেখে ভয়ে আবার জোরে চিৎকার দিয়ে বেড থেকে নেমে দৌড়ে পালাতে যাবে, তখনই জাংকুক তের হাতটা শক্ত করে ধরে ফেলে। তে ঘুরে জাংকুকের দিকে তাকাতেই তের হাত পা কাঁপতে লাগলো জাংকুকের এমন ভয়ঙ্কর রূপ দেখে। তোমার সাহস কি করে হয় মন পাখি আমার অনুমতি ছাড়া এই রুম থেকে বের হবার? স্যার স্যার আমি বাড়ি যাব, বাবা বাবা ভাইয়ের কাছে যাবো, প্লিজ আমাকে যেতে দিন, কান্না করতে করতে বলতে থাকে তে। তাই নাকি? মিসেস জিওন
এই বাড়ি কেন, এই রুম থেকে বাইরে এক পা ফেলে দেখো, তোমার পা কেটে আমি তোমার বাবা ভাইকে পার্সেল করে পাঠিয়ে দেব। জাঙ্কুকের কথা শুনে তের কলিজা কেঁপে ওঠে, কারণ কিছুক্ষণ আগে বাড়ির মেয়েদের সাথে করা ঘটনাটা তে নিজের চোখে দেখেছে। তারপর এই হুমকির পর এই রুম থেকে বের হবার চেষ্টা কল্পনা করতে পারছে না তে, কি করবে ভেবে উঠতে পারছে না তে। ঠিক সেই সময় জাঙ্কুক তেকে পাজা করে নিয়ে বেডে আবার শুয়ে দেয়। লিজাকে ইশারা করে রুম থেকে বেরিয়ে যেতে। লিজা চোখের পানি মুছতে মুছতে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। মন পাখি, আমাকে তুমি রাগিয়ে দিও না প্লিজ। আমি রেগে গেলে যখন তখন কিছু একটা করে দিতে পারি, তাই আমি যা বলছি তাই করবে, কোনো প্রশ্ন ছাড়া, মনে থাকবে? জাঙ্কুকের কথা শুনে মাথা নেড়ে সায় দেয় তে। কিছুতেই ওর সাথে করা ব্যবহার মেনে নিতে পারছে না। কেন এমন করছে জাঙ্কুক, এটা বুঝতে না পেরে তে জাঙ্কুককে প্রশ্ন করে বসলো, স্যার আমার সাথে এমন করছেন কেন? আমি কি অপরাধ করেছি? তে অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক হঠাৎ করে রুম থেকে বের হয়ে গেল। তে ভাবতে থাকে জাঙ্কুক কেন কিছু না বলে চলে গেল। ভাবতে ভাবতে সামনে তাকিয়ে দেখে জাঙ্কুক একরাশ কালো গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। কালো গোলাপ? হ্যাঁ কালো গোলাপ। তোমার প্রিয় ফুল তাই না? হ্যাঁ স্যার, এটা আমার প্রিয় ফুল, কিন্তু আপনি জানেন কি করে? তের এমন প্রশ্ন শুনে জাঙ্কুক বাঁকা হেসে তের দিকে ঝুঁকে একটা কালো গোলাপ তের কানের পিঠে গুজে দেয় জাঙ্কুক। জাঙ্কুকের হঠাৎ করে এতটা কাছে আসাতে তে ভয় পেয়ে যায়, সাথে অন্যরকম এক ভালো লাগা কাজ করে। জাঙ্কুক তের কানে কানে ফিসফিস করে বলতে লাগলো, অনেক জ্বালিয়েছো আমাকে, এবার আমার জ্বালানোর পালা, তৈরি থেকে মিসেস জন। কথাটা বলে জাঙ্কুক চলে যেতে নিলে তে জাঙ্কুককে স্যার বলে ডাক দেয়। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন ওকে মারছে, তবে তার উত্তর সময় হলে জানতে পারবে। আর সে পর্যন্ত আমার কথা মেনে চললে ভালো, না হলে তো। বাকিটা না বলে জাঙ্কুক রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর লিজা একটা ট্রেতে করে তের জন্য গরম স্যুপ নিয়ে আসে। তে মেয়েটাকে দেখে কিছু জিজ্ঞাসা করবে, ঠিক সেই সময় জাঙ্কুকের বাবা দরজায় নক করে। কি ব্যাপার? লোকটাকে দেখে তো আমার বাবার বয়সের মনে হচ্ছে, কিন্তু আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? মাশাআল্লাহ, আমার বৌমা তো খুব মিষ্টি দেখতে, যেমনটা আমার ছেলে কল্পনা করেছিল। মনে মনে কথাগুলো সে আওড়ালো। তুমি তো তে তাই না? জি। বেড থেকে উঠতে উঠতে জবাব দিল তে। তা দেখে জাঙ্কুকের বাবা বলে উঠল, মামুনি তোমাকে কষ্ট করে উঠতে হবে না, তুমি শুয়ে রেস্ট করো। কিন্তু আপনি মানে আপনাকে তো ঠিক চিনলে না তাই তো? আমি তোমার স্যার মানে জাঙ্কুকের বাবা। এই কথা শোনা মাত্রই তে বেড থেকে উঠে দাঁড়িয়ে সরি বলতে লাগলো। এত ভয় পাবার কিচ্ছু নেই, এই যে স্যুপ রাখা আছে, তুমি এখনো খাওনি, কোনো ব্যাপার না, আমি খাইয়ে দিচ্ছি। না স্যার, আপনাকে কষ্ট করতে হবে না, আমি নিজেই খেয়ে নিচ্ছি। তে স্যুপের বোলটা হাতে নিতেই জাঙ্কুকের বাবা তেকে থামিয়ে দিয়ে স্যুপের বোলটা হাতে নিয়ে চামচে খানিকটা স্যুপ নিয়ে তের সামনে ধরলো। কিরে মামুনি, আজ আমি যদি তোর বাবা হতাম তাহলে কি এভাবে আমার হাতে না খেয়ে ফিরিয়ে দিতে পারতি? তের চোখে পানি দেখে জাঙ্কুকের বাবা স্যুপের বোলটা রেখে সরি বলে যেতে নিলে তে বলে উঠে, স্যার সরি রে মামুনি, আমি হয়তো তোমার উপর একটু বেশি অধিকার খাটিয়ে ফেললাম। আসলে কি জানো মামুনি, আজ আমার ছোট মেয়েটা অসুস্থ থাকলে হয়তো তোমার মতোই হতো। কথাটা বলতে বলতে উনি চোখ দিয়ে অঝরে পানি ঝরাচ্ছেন। তে কিছু না বলে তাকে বলে উঠল, ও আচ্ছা, তাহলে আমি কেউ না স্যার। এই তো বললেন আপনার ছোট মেয়ের মতো, তাহলে এখন আমাকে না খাইয়ে দিয়ে কোথায় যাচ্ছে? অতঃপর সে হাসিয়ে মুখে তেকে স্যুপটা খাইয়ে দিতে লাগলো। স্যার আপনি এত ভালো, কিন্তু আপনার ছেলে মানে জাঙ্কুক স্যার এতটা ভয়ঙ্কর কেন? আমার সাথে এমন করছে কেন? আর আমাকে বা মিসেস জিওন বলছে কেন? তের এমন প্রশ্ন শুনে তার মুখটা কালো হয়ে গেল, কারণ তের কাছে আসার আগে জাঙ্কুক পরিষ্কার করে বলে দিয়েছিল তের কোনো প্রশ্নের উত্তর জানি সে না দেয়। ড্যাড, পেছন থেকে জাঙ্কুক বলে উঠল, ড্যাড তোমাকে এক্ষুনি নিচে যেতে হবে, কিছু জরুরি ফাইলে তোমার সিগনেচার প্রয়োজন। জাঙ্কুকের কথা শেষ হতেই সে রুম থেকে বেরিয়ে যেতে জাঙ্কুক রুমে দরজা লক করে দেয়। এটা দেখে তে ভয়ে ঘামতে থাকে। জাঙ্কুক তের ভয়টাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য শার্টের বোতাম খুলতে খুলতে তের দিকে এগিয়ে আসতে থাকে। তে জাঙ্কুকের শার্ট খুলতে দেখে ভয়ে বেডের চাদর গায়ে জড়িয়ে নিয়ে ভয়ে কাঁপতে থাকে। স্যার প্লিজ আমার এমন সর্বনাশ করবেন না, আমাকে বাড়ি ফিরতে দিন।
তের কথা শুনে জাঙ্কুক তেরে এসে হাত দিয়ে তের মুখটা চেপে ধরলো। তোকে আমি আগেও বলেছি আমার রাগ তুলবি না, তাহলে সেটা তোর জন্য ভালো হবে না। কিরে বলিনি আমি? শক্ত করে মুখ চেপে ধরায় তে ব্যথায় কিছু বলতে পারছে না, শুধু কেঁদে যাচ্ছে। হঠাৎ করে জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে। তে অনেক চেষ্টা করেও নিজেকে জাঙ্কুকের থেকে ছাড়াতে না পেরে শান্ত হয়ে যায়। জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। এদিকে তে কিছুতেই বুঝতে পারছে না কি হচ্ছে ওর সাথে। বাড়িতে যে একটা ফোন করবে সে উপায়ও নেই, কারণ তের ফোন জাঙ্কুকের কাছে। তে বেডের এক কোণায় জড়সড় হয়ে ভাবছে 1 বছর আগের ঘটনা। তুই আর কতদিন আমার ঘাড়ে বসে খেয়ে যাবি? যা এবার একটা চাকরি বাকরি করে আমাকে উদ্ধার কর, না হলে আমার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিয়ে দেবো। বাবা কি বলছো তুমি এসব? তুমি ভালো করে জানো ও কতটা খারাপ ছেলে। নেশা ছাড়া ও 1 মিনিট থাকতে পারে না, রাস্তায় মেয়েদের দেখলে টেজিং করে। এমন খারাপ ছেলের সাথে তুমি আমাকে বিয়ে দিতে চাও? হ্যাঁ দিয়ে দিব, আমার কাছে টাকা এসব। ওর বাবা বলেছে আমাকে 10 লাখ টাকা দেবেন নগদ। তে চোখের পানি মুছতে মুছতে বলল, বাবা আমি আগামী মাস থেকে তোমার হাতে টাকা তুলে দেব, কিন্তু তার বিনিময়ে দয়া করে ওই লম্পটের সাথে আমার বিয়ে দিও না। ঠিক আছে, তবে মনে রাখিস আগামী মাস থেকে তুই আমাকে টাকা দিবি। কথাটা বলি রুম থেকে বেরিয়ে গেল সে। ওই সময় তের ছোট ভাই এসে বলল, আপু দেখ না, আজ আবার তোর নামে 1000টা কালো গোলাপ দিয়ে গেল। তে পেছনে তাকিয়ে দেখে সত্যি আজও 1000টা কালো গোলাপ এসেছে, কিন্তু কে দিয়ে যাচ্ছে, কেন দিচ্ছে তাতে নিজে বুঝতে পারছে না। আপু কয়েক বছর ধরে প্রতিদিন 1টা 2টা 3টা করে 1000টা কালো গোলাপ তোর নামে আসছে, কে দিচ্ছে সে বিষয়ে এখনো জানতে পারলাম না। অতঃপর তে বেশি কিছু না ভেবে ইন্টারভিউর জন্য বেরিয়ে গেল এবং তার চাকরিটাও কনফার্ম হয়ে গেল। শেষে তাকে বসের সাথে দেখা করতে বলা হলো। মে আই কাম ইন স্যার? ইয়েস। তো মিস তে আপনার সার্টিফিকেটগুলো দিন। তে ব্যাগ থেকে সার্টিফিকেটগুলো বার করে জাঙ্কুকের টেবিলের উপর রাখে। জাঙ্কুক সার্টিফিকেটগুলো একবার ভালো করে দেখে একটা ফাইলে সাইন করতে বলে। তে পেপারসগুলো না দেখে সাইন করে দেয়। ততক্ষণে জাঙ্কুক লাইটার বার করে জ্বালিয়ে দিল তের সার্টিফিকেটগুলো। এটা দেখে তে চিৎকার করে বলে ওঠে, স্যার আপনি এটা কি করছেন? কেন পোড়াচ্ছেন আমার সার্টিফিকেটগুলো? হাত দিয়ে আগুন নেভাতে নেভাতে বলল তে। জাঙ্কুক তের কথা তোয়াক্কা না করে ল্যান্ডলাইনে ফোন করে ম্যানেজারকে আসতে বলে। ম্যানেজার এসে বলল, স্যার আসবো? ইয়েস, আজ থেকে আমার নতুন পিএ এই মিস তে। ওনাকে ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দিবেন আর আগামীকাল থেকে চাকরিতে জয়েন করবে। এখন যেতে পারেন। তে কী বলবে ভেবে পাচ্ছে না। সার্টিফিকেটগুলো পুরো ছাই হয়ে পড়ে রইল নিচে। প্রথম দিন তের সাথে যা হলো, তে ভাবছে চাকরিটা করবে না। ততক্ষণে তের ভাবনাটা ভেঙে দিয়ে জাঙ্কুক বলে উঠল, চাকরি ছাড়ার চিন্তা কখনো মনে এলো না, কারণ এই অফিসে ছাড়া অন্য কোথাও তোমার চাকরি হবে না, কজ তোমার সার্টিফিকেটগুলো নেই। আর জাঙ্কুকের কথা শুনে তে যেন রাগে ফেটে পড়ছে। দেখুন স্যার, আপনি কাজটা মোটেও ঠিক করেননি। এভাবে আমার ক্ষতি না করলেও পারতেন। আমি চলে যাচ্ছি। ওহ আর একটা কথা, আমি অন্য কোথাও চাকরি করতে পারি আর না পারি, কিন্তু আপনার এখানে চাকরি আমি করব না। যে অফিসে এমন অসভ্য বাজে খারাপ বস থাকে সেখানে তো একদম নয়। তে বেরিয়ে যেতে নিলে খেয়াল করলো দরজা খুলছে না। অনেক চেষ্টা করেও খুলতে না পেরে পেছনে জাঙ্কুকের দিকে তাকিয়ে বুঝতে পারলো দরজা না খোলার পেছনে এই বাজে লোকটার হাত আছে। তে জাঙ্কুককে কিছু বলতে যাবে, ঠিক তখন জাঙ্কুক চেয়ার ছেড়ে দাঁড়িয়ে তের দিকে এগোতে লাগলো। তে এতক্ষণ রেগে থাকলো, এখন বেশ ভয় পাচ্ছে। স্যার প্লিজ, আমি এখানে চাকরি করতে চাই না, আপনি আমাকে যেতে দিন প্লিজ। ওকে যেতে দেব, তার আগে এটা দেখো এখানে কি লেখা আছে। পেপারসটা তের হাতে ধরিয়ে দিয়ে তে বেশ 15 বার পেপারসটা ভালো করে দেখলো। দেখে এখন তের ইচ্ছে করছে এখানে হাত পা ছাড়িয়ে দিয়ে কাঁদতে, কিন্তু তা করতে পারছে না। তে অসহায় দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে থেকে বলল, স্যার আমি চাকরিটা করব। তের কথাটা শোনা মাত্রই জাঙ্কুকের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আবার তার চেয়ারে বসে পড়ল। তো মিস তে, এতক্ষণে বুঝতে পারছেন এখন আপনার কিছুই করার নেই। আপনি যে পেপারস না দেখে সাইন করে দিয়েছেন সেটা স্পষ্টভাবে লেখা আছে 1 বছরের আগে যদি আপনি চাকরি ছাড়তে চান তাহলে 1 কোটি টাকা জরিমানা দিয়ে তারপর ছাড়তে হবে। এখন বাড়িতে ফিরে যান আর যাওয়ার সময় অ্যাডভান্স স্যালারিটা নিয়ে যাবেন। তের বাড়িতে এত টাকা?
তুই মনে হয় অনেক ক্লান্ত, যা রুমে যা, আমি খাবার বেড়ে দিচ্ছি। তে যেন আকাশ থেকে পড়ল। তার বাবার কথা শুনে যে বাবা মা মরে যাওয়ার পর ভালো করে কথা বলে না, নিজের হাতে খাবার বেড়ে দেওয়া তো দূরে থাক, আজ হাতে কিছু টাকা দেওয়া এত ভালোবাসা। তে রুমে যেয়ে শাওয়ার নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে চুল মুছতে থাকে। হঠাৎ করে সামনের ফ্ল্যাটে চোখ পড়তে তের দু চোখ যেন আটকে গেল, কারণ তের মুখোমুখি আর কেউ না, জাঙ্কুক দাঁড়িয়ে আছে তের দিকে টেডি স্মাইল দিয়ে। ইতিমধ্যে তের হাত পা কাঁপা শুরু হয়ে গেছে, টয়লেটটা ফেলে দিয়ে দৌড়ে রুমে চলে গেল। এদিকে জাঙ্কুক তের কাণ্ড দেখে শরীর কাঁপিয়ে হাসতে লাগলো। জাঙ্কুক স্যার এখানে কি করছে? ভয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগলো। তে জাঙ্কুকের ভয়ে বেলকনিতে যাওয়া বন্ধ করে দিল। সবিন তেকে ডেকে নিয়ে খাবার রেডি আছে। বাবা, তুমি আপুর জন্য নিজের হাতে খাবার সার্ভ করছো? অবাক হয়ে জানতে চাইল সবিন। সবিন আর কিছু না বলে তেকে ডাকতে চলে গেল। আজ আমার স্বপ্ন সত্যি হলো, তেকে দিয়ে আমার সব স্বপ্ন পূরণ করব, আর তা না হলে সবিন তো আছে। কথাটা বলি একটা পৈশাচিক হাসি দিল তের বাবা। এভাবে কিছু মাস কেটে গেল, কিন্তু জাঙ্কুকের টর্চার করা কমেনি, উল্টো বেড়ে যাচ্ছে দিন দিন। তে বিয়ে হয়ে যাওয়ার পর থেকে পিয়নের কাজও করতে হয়েছে তেকে। কখনো সারাদিন কফি বানিয়ে আনতে হতো তেকে, আর জাঙ্কুক তা না খেয়ে তের মাথায় ঢেলে দিত। অফিসের কোনো ছেলে যদি তের সাথে কথা বলতো তাহলে সেদিন তেকে এক পায়ে দাঁড় করিয়ে রাখতো জাঙ্কুক। তে নীরবে জাঙ্কুকের টর্চার সহ্য করে যায়, কিন্তু কথায় বলে না, মানুষের একটা ধৈর্যের সীমা আছে, আর তা একবার অতিক্রম করে ফেললে শান্তশিষ্ট মানুষটাও হিংস্র রূপ নিতে বাধ্য হয়। ঠিক তেমনই ঘটেছে তের জীবনে। জাঙ্কুক একদিন জোর করে তেকে কিস করে বসে, তবে তা অফিস কর্মচারীর সামনে। তে লজ্জা ঘৃণায় সবার সামনে জাঙ্কুকের গালে থাপ্পড় মেরে অফিস থেকে বেরিয়ে যায়। তারপর থেকে তে আর অফিসে যায়নি না। জাঙ্কুক তেকে ফোন করেছে, তবে মাস শেষে তের স্যালারিটা বাড়িতে পৌঁছে যেত। তে জাঙ্কুকের কথা ভুলে গিয়ে নিজের রুমে বসে একটা বই পড়ছিল, তখনই হস্তদন্ত হয়ে তের বাবা রুমে ঢোকে। তেকে বিয়ের শাড়ি গহনা দিয়ে বলে, তে মা, এগুলো দেখে বলতো তোর এগুলো পছন্দ হয়েছে কিনা। বাবা, এসব কি? বিয়ের শাড়ি কেন? তোমাকে এত প্রশ্ন করতে বলিনি, আমি তোমাকে যা বলেছি তাই বলো। হ্যাঁ বাবা, আমার পছন্দ হয়েছে। গুড শুনতে। আগামী মাসের 5 তারিখ তোমার আর ইয়ঞ্জনের বিয়ে ঠিক করেছি। এই কথা শুনে তে যেন সব কথা হারিয়ে ফেলেছে, কি বলবে বুঝতে পারছে না। শুধু এটাই ভেবে যাচ্ছে যে করে হোক এই বিয়ে হওয়ার আগে পালাতে হবে। তে একটা প্রশ্ন ছিল, প্রত্যেক দিন যে এত কালো গোলাপ আসে, কে পাঠায়? এটা কি তুই জানিস? না বাবা, আমি সত্যিই জানি না কে পাঠায় এই ফুলগুলো। তের কথা শুনে তের বাবা এক স্বস্তির নিঃশ্বাস ফেললো। যাক, তাহলে তে এখনো কিছুই জানে না যে কে পাঠাচ্ছে এই ফুলগুলো। জীবন জাঙ্কুক, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। কি ভেবেছো তুমি তেকে যে কালো গোলাপ পাঠাও তা আমি জানি না? হ্যাঁ আমি জানি, কিন্তু তে জানে না, কারণ এই 15 বছরে ওর স্মৃতি থেকে তোমাকে আমি মুছে ফেলেছি। তে ঘরে বসে কেঁদে যাচ্ছে। মা, তুমি শান্তি পাচ্ছ তো আমাকে এভাবে দেখে? কেন মা, তুমি মরে যাওয়ার পর আমাকে সাথে নিলে না? আমি কি খুব খারাপ মেয়ে তোমার? কেন মা, কেন আমার সাথে এমন কেন হয়? কি অপরাধ করেছি আমি যার কারণে আমাকে একা রেখে এভাবে স্বার্থপরের মতো চলে গেলে? মা জানো, বাবা না আর আগের মতো আমাকে ভালোবাসে না। তুমি চলে যাওয়ার পর আমার সাথে ভালো করে কথাও বলে না, আগের মতো আদরও করে না, খুব খারাপ ব্যবহার করে। আচ্ছা মা, আমি কি বাবার সৎ মেয়ে? বলো না মা, তাই জন্য কি এরকম? মা তার নেশাখোর বাজে ছেলের হাতে আমাকে তুলে দিতে চাইছে, যে কিনা মেয়েদের শরীর ছাড়া আর কিছুই বোঝে না। মা গো, তুমি মরে যাওয়ার সময় আমাকে কেন সাথে নিলে না? তে ওর মায়ের ছবি হাতে নিয়ে ছবির দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল, কিন্তু তে জানে না দূর থেকে কেউ একজন তের কষ্ট দেখে সেও কষ্ট পাচ্ছে। দেখতে দেখতে আরও একটা মাস কেটে গেল। এর মাঝে ইয়ঞ্জন আর তেকে ডিস্টার্ব করার জন্য বাড়িতে আসেনি। শুধু একবার ইয়ঞ্জনের বাবা মা এসেছিল বিয়ের শপিংগুলো দেখাতে। তে এবার নিজের ডিসিশন নিয়েছে, সে এ বিয়ে করবে না, যে করে হোক সে পালাবে। কিন্তু এমন
এমন কোনো এক্সকিউজ চাই যেটা বললে তের বাবা তেকে বাড়ি থেকে বেরোতে দিবে। তের মাথায় আসলো অফিসের কথা। সেই ভাবনা সেই কাজ তের রুম থেকে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচলো। নিজের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিজের জমানো কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়লো তে। কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস, বাড়ি থেকে বের হয়ে কিছু দূর যেতেই একটা প্রাইভেট কার সামনে থামিয়ে একটা রুমাল দিয়ে তের মুখ চেপে ধরে সাথে সাথে তে অজ্ঞান হয়ে যায়। তারপর জ্ঞান ফেরার পর তে নিজেকে আবিষ্কার করে অন্ধকার একটা রুমে এবং চেয়ারের সাথে তাকে বেঁধে রাখা হয়েছে। হঠাৎ করে দরজা খোলার শব্দ পেয়ে তে চমকে যায়। এভাবে চমকাতে দেখে জাঙ্কুক বলে ওঠে, মন পাখি এভাবে ভয় পাচ্ছ কেন? আমি বাঘ না ভাল্লুক? যাও ফ্রেশ হয়ে আসো। জাঙ্কুকের কোনো কথাই যেন তের কানে পৌঁছাচ্ছে না। তে যেন কোনো এক ঘোরের ভেতরে আছে। জাঙ্কুক তেকে নিঃশুভ দেখে রেগে যায়। ফুট করে তেকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। কি করছেন কি স্যার, আমাকে নামিয়ে দিন প্লিজ। এদিকে তে চোখ বন্ধ করে কথাগুলো বলতে থাকলো। জাঙ্কুকের প্রথমে রাগ হলো, এখন বেশ মজা পাচ্ছে। তের কাণ্ড দেখে জাঙ্কুক বেশ বুঝতে পারছে শুধু টাওয়াল পরা দেখে তে চোখ বন্ধ করে আছে। জাঙ্কুক শাওয়ারের নিচে তেকে দাঁড় করিয়ে শাওয়ার অন করে দিল। তের সাথে সাথে জাঙ্কুক আবার ভিজতে লাগলো। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো এখন বর্তমান। স্যার আমার ঠান্ডা লাগছে। জাঙ্কুক শুধু তের কাঁপা কাঁপা ঠোঁটের দিকে তাকিয়ে আছে। তে জাঙ্কুকের কোনো রেসপন্স না পেয়ে চোখ মেলে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলতে যাবে, ঠিক তখনই জাঙ্কুক তের ভেজা ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। তে জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে গেলেই জাঙ্কুক তের হাত দুটো দেয়ালের সাথে চেপে ধরে ঠোঁট ছেড়ে দিয়ে গলায় মুখ ডুবিয়ে দেয়। তে এইসব সহ্য করতে না পেরে কাঁদতে থাকে। হঠাৎ করে জাঙ্কুকের ঘোর কাটতে এক ঝটকায় তের থেকে নিজেকে ছাড়িয়ে নেয় জাঙ্কুক। তের সাথে সাথে বসে পড়ে কাঁদতে থাকে। জাঙ্কুক কিছু না বলে রুমে গিয়ে কাবার থেকে শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। আমি আর সহ্য করতে পারছি না স্যার, প্লিজ এবার আমাকে মুক্তি দিন। জাঙ্কুক তের কথায় কোনো তোয়াক্কা না করে তের শরীর থেকে কাপড় টেনে ছিঁড়ে ফেলে শার্ট আর ট্রাউজার পরিয়ে দিল। তের কোনো কথাই শুনল না জাঙ্কুক। তে অনবরত কেঁদে যাচ্ছে। একটা মেয়ের কাছে সব থেকে বড় সম্পদ হচ্ছে তার সম্মান, যা জাঙ্কুক তার থেকে কেড়ে নিল। ভাবতে তে হাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে লাগলো। ন্যাকা কান্না বন্ধ করো মন পাখি, এমন কিছু এখনো করিনি যার জন্য তুমি এভাবে মরা কান্না করছো। জাঙ্কুকের কথা শুনে তে রেগে জাঙ্কুককে থাপ্পড় মারে। এত জোরে থাপ্পড় মারে ওয়াশরুমে থাপ্পড়ের শব্দ বারবার রিপিট হতে থাকে। জাঙ্কুক হাতের মুঠ শক্ত করে ফেলে, চোখ বন্ধ করে একটা জোরে নিঃশ্বাস নিয়ে তেকে আর কোলে নিয়ে বেডের উপর ছুঁড়ে মারে। তে ভাবতে পারেনি জাঙ্কুক এমন কিছু করবে, কিন্তু যখনই জাঙ্কুকের মুখের দিকে তাকায় তে যেন ভয়ে কুঁকড়ে গেল। জাঙ্কুক ধীরে ধীরে তের দিকে আগাতে তে বেড থেকে নেমে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। হাউ ডেয়ার শি! রেগে টেবিলের উপর থাকা পানির গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মেরে রাগে ফুঁসতে থাকলো জাঙ্কুক। রুম থেকে তো ছুটে বের হলাম, কিন্তু যাব কোথায়? নিচে যাব? কথাগুলো ভাবতে ভাবতে তে দৌড়ে নিচে চলে গেল। মেইন ডোর থেকে বেরোতে যাবে, ঠিক সেই সময় লিজা এসে তের হাত ধরে টান মারে। ম্যাম প্লিজ, আপনি আর এক পা বাইরে দিবেন না, তাহলে এটা আপনার জন্য মোটেও ভালো হবে না। তে এতক্ষণ হা হয়ে লিজার কথা শুনে গেল। তারপর হঠাৎ করে তে লিজার হাত ছুটিয়ে বাইরে দৌড় দিল। এইদিকে বাবা আসলে তেকে কোথাও খুঁজে পাচ্ছি না। তে অফিসে যাওয়ার কথা বলে বেরিয়েছিল, কিন্তু এখনো বাড়িতে ফিরল না। এতদিন নিজেকে সংযত রেখেছি বৈধভাবে ওকে নিজের করে নিব বলে, না হলে তো কবেই আমার এই বাগান বাড়িতে তুলে নিয়ে বাসর সেরে ফেলতাম। তবে জোর করে সব পাওয়াটা মজা না, তাই এত কাঠখড় ফুরিয়ে বিয়েতে রাজি করানোটা বৃথা হয়ে আমি কিছুতেই দেব না। মনে মনে বলতে লাগলো। এইদিকে ম্যাম প্লিজ উঠুন তাড়াতাড়ি, সকাল হয়ে গেছে। স্যার ভীষণ পাগলামি করছে, আপনি যদি না যান তাহলে স্যারকে শান্ত করা সম্ভব না। উফ, আর একটু ঘুমাতে দে না সবিন, সকাল সকাল জ্বালাস না তো। ম্যাম আমি সবিন না, আমি লিজা, উঠুন প্লিজ। এবার লিজা বেশ জোরে চিৎকার করে বলায় তে শোয়া থেকে হুট করে উঠে বসে চারদিক তাকিয়ে দেখতে থাকে। ও গড, অ্যাটলিস্ট ঘুম থেকে উঠলেন। থ্যাংক ইউ লিজা, রাতে তোমার রুমে আমাকে থাকতে দেওয়ার জন্য। তুমি যদি রাতে আমাকে না আটকাতে তাহলে শিওর আমার লাশটাও কেউ খুঁজে পেত না। ম্যাম এভাবে থ্যাঙ্কস দেওয়ার কিচ্ছু নেই, আপনি আমার স্যারের ভালোবাসা। আপনার সেফটির জন্য আমার জান দিতেও আমি একবার ভাববো না।
ওয়েট ওয়েট, কি বলছো তুমি? আমি স্যারের ভালোবাসা? ম্যাম, আপনার প্রশ্নের উত্তর আমি পড়ে দিব, তার আগে আপনি প্লিজ স্যারের রুমে যান। স্যার রাত থেকে রুমের দরজা বন্ধ করে রেখেছে, কেউ সাহস পাচ্ছে না দরজায় নক করার। তাহলে আমাকে কেন বলছো? এক ঢোক গেলে বলে উঠল তে, কারণ আর সবাইকে বললেও আপনাকে কিছু বলবে না। শিওর, আপনি চলুন প্লিজ। লিজা তেকে ঠেলে ঠুলে জাঙ্কুকের রুমের সামনে দাঁড় করিয়ে দিল। তে এবার না চাইতেও দরজা একবার নক করে বসলো। সাথে সাথে জাঙ্কুক দরজা খুলে তের এক হাত টান দিয়ে ভেতরে নিয়ে দরজা লক করে দিয়ে তেকে বেডের উপর ছুঁড়ে মারলো। তোর সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া আমার রুম থেকে বের হবার? রেগে বলতে থাকে জাঙ্কুক। স্যার, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। জাঙ্কুকের ভয়ে তে ওর চোখের পানি নাকের পানি একসাথে করে ফেললো। জাঙ্কুক তের চোখের পানি দেখে কিছুটা নরম হয়ে যায়। ধীর পায়ে তের কাছে গিয়ে কপালে চুমু দিয়ে তের কপালের সাথে কপাল রেখে বলে, মন পাখি, কাল রাতে যদি তুমি লিজার কথা না শুনতে তাহলে হয়তো এখন তোমার সাথে আমি ভয়ঙ্কর কিছু করে ফেলতাম। স্যার, আপনি প্লিজ আমার থেকে দূরে থাকুন, আমার সমস্যা হচ্ছে। তের এমন অদ্ভুত কথা শুনে তেকে ছেড়ে জাঙ্কুক কপাল কুঁচকে তাকালো। আমি তোমার কাছে থাকলে কিরকম সমস্যা হয় আমি একটু শুনি। স্যারের কথা শুনে ওনার দিকে তাকাতে যেন আজ ভীষণ লজ্জা লাগছে। এটা কি জন্য হচ্ছে আজ সত্যিই জানি না, শুধু এইটুকু জানি আমাকে এখান থেকে পালাতে হবে। তার আগে জানতে হবে স্যার কেন আমাকে বারবার মন পাখি আর মিসেস জীবন বলছে। স্যারের দিকে তাকাতেই যেন স্যারের ওই গাঢ় নীল চোখে আটকে গেলাম। কি অসম্ভব সুন্দর দু চোখ, মনে হয় নীল সাগর, যে কোনো মুহূর্তে আমি ডুবে যেতে পারি। ছি, আমি এসব কি ভাবছি এই বাজে খারাপ লোকটাকে নিয়ে। নিজেকে ধিক্কা দিতে ব্যস্ততে তখনই জাঙ্কুক তের চুল মুঠি করে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। জাঙ্কুকের সিক্স প্যাক বডির সাথে না পেরে উঠে নিতিয়ে পড়লো। গতকাল রাতে সামান্য সুপ খেয়েছিল তে, এখন তের পেটে ইঁদুর বিড়াল অলরেডি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, এখন আবার ঠোঁটের উপর এমন অত্যাচার তে সহ্য করতে পারলো না, দম বন্ধ হয়ে আসছিল। তখনই জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলো। সাথে তেও, নেক্সট টাইম আমার কথার অবাধ্য হলে এর থেকেও কঠিন শাস্তি তোমাকে পেতে হবে মন পাখি। কাবার্ডে তোমার জন্য ড্রেস রাখা আছে, ফ্রেশ হয়ে নিচে এসো, ব্রেকফাস্ট করবো একসাথে, মনে থাকবে? তে ভয় পেয়ে মাথা নেড়ে সম্মতি জানালে জাঙ্কুক গায়ে শার্ট জড়িয়ে নিচে নেমে চলে গেল। কিছুক্ষণ পর পর জাঙ্কুক ঘড়ি দেখছে, দেখতে দেখতে প্রায় 30 মিনিট হতে চলল, কিন্তু তীর নিচে আসার নাম নেই। এবার জাঙ্কুক বেশ বিরক্ত হয়ে চেয়ার থেকে উঠতে যাবে, ঠিক তখনই উপর থেকে তেকে নামতে দেখলো। লাল রঙের শাড়ি পরা, ভেজা চুলগুলো ছেড়ে টুপটুপ করে পানি ঝরছে চুল থেকে। তেকে দেখে মনে হচ্ছে মাত্রই সদ্য ফুটে ওঠা একটা লাল গোলাপ। ভাবতেই জাঙ্কুকের ঠোঁটে হাসি ফুটলো। স্যার, কি হলো? হঠাৎ করে তের গলা পেয়ে জাঙ্কুকের ধ্যান ভাঙে। ওইদিকে লিজা মুখ টিপে হাসতে লাগলো। এটা দেখে জাঙ্কুকের টেবিলের উপর রাখা পানির গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারে। তে ভয় পেয়ে জাঙ্কুকের সামনে থেকে যেতে নিলে জাঙ্কুক তের হাত ধরে ফেলে। এদিকে তে জাঙ্কুকের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, স্যার প্লিজ শান্ত হন, আমি কোথাও যাচ্ছি না, এখানেই আছি, এখানে বসো। জাঙ্কুকের পাশের চেয়ারটায় বসতে বলল তেকে। স্যারের কথা মতো চেয়ারে টুপ করে বসে পড়লাম। এইদিকে লিজা ঝটপট জাঙ্কুক আর তেকে চা নাস্তা দিল। তে কিছু না খেয়ে চুপ করে বসে রইল। জাঙ্কুক চাটা মুখে নিতেই দেখে তে না খেয়ে চুপ করে বসে আছে। জাঙ্কুক চাটা নিচে রেখে ব্রেড হাতে নিয়ে তের মুখে ঢুকিয়ে দেয়। আচমকা এমন ঘটনার জন্য তে মোটেও প্রস্তুত ছিল না। কোনোভাবে খাবারটা খেয়ে রাগী কণ্ঠে জাঙ্কুককে কিছু বলতে যাবে, তখনই জাঙ্কুক ফোন বেজে ওঠায়। জাঙ্কুক ফোনটা রিসিভ করে। কাজটা কমপ্লিট? ইয়েস স্যার, আপনি যেভাবে বলেছিলেন সেভাবে কাজটা করেছি, তবে ছেলেটি বেশ সমস্যা করছে, মানে খুব চেঁচামেচি করছে। ইউ ইডিয়ট, কি করে একটা ছেলেকে হ্যান্ডেল করতে হয় তা এখনো শিখিসনি? সরি স্যার, সরি মাই ফুড, ছেলেটিকে অজ্ঞান করে রাখ, আমি আসছি। জাঙ্কুকের ফোনের কথা শেষ হতেই সামনে তাকিয়ে দেখে তে অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মন পাখি, এভাবে প্লিজ আমার দিকে তাকিয়ে থেকো না, নিজেকে কন্ট্রোল করতে পারি না। দুষ্টুমি হাসি দিয়ে বলে উঠল জাঙ্কুক। ছি, আপনি এসব কি বলছেন স্যার? আর আপনি কোন ছেলেটিকে আটকে রেখেছেন জানতে চাও মন পাখি? তে মাথা নাড়িয়ে সম্মতি জানালে। জাঙ্কুক এক গ্লাস দুধ নিয়ে তেকে জোর করে খাইয়ে দিয়ে তেকে আর কোলে নিয়ে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। স্যার, আমরা কোথায় যাচ্ছি?
ভয়ে ভয়ে প্রশ্ন করলো তে। জাঙ্কুক তের প্রশ্নে উত্তরে শুধুমাত্র একটা মিষ্টি হাসি দিয়ে বলল, খুব তাড়াতাড়ি জানতে পারবে মন পাখি, জাস্ট একটু পেশেন্স রাখো। ধৈর্য ধরবো মানে? স্যার কি আমাকে মেরে ফেলার ফোন দিয়ে আসছে? না না, তা হতে পারে না। এক নরক থেকে বেরিয়ে এসে আর কোনো নরকে ঢুকতে পারবো না আমি। এবার আমাকে সাহস করে কিছু বলতে হবে। স্যার একটা কথা বলবো। এক কেন মন পাখি, হাজারটা কথা বলো, আমি তো তোমার কথা শোনার জন্য অপেক্ষা করছি। জাঙ্কুক মনে মনে বলল, তোমার মনে কি চলছে সেটা আমার বুঝতে বাকি নেই, তবে তোমাকে পালানোর একটা বার সুযোগ তো আমি দিব। তবে আমার হাতে যদি ধরা পড়ে যাও, সারা জীবনের জন্য আমার মন গৃহে তোমাকে বন্দি করে রাখবো। স্যার আমার না খুব পানির পিপাসা লেগেছে, আমি পানি খাবো। তের কথা শোনা মাত্র জাঙ্কুক জোরে গাড়ি ব্রেক করে তাকায়। হোয়াট? এই কিছুক্ষণ আগে না তোমাকে নিজ হাতে এক গ্লাস দুধ খাইয়ে দিলাম। হ্যাঁ মানে আমার পিপাসা পেয়েছে। জাঙ্কুক গাড়িতে কোনো পানির বোতল না পেয়ে গাড়িটা সাইডে রেখে দোকান থেকে পানি আনতে বেরোলো। জাঙ্কুক দোকান থেকে পানির বোতল কিনে এনে তেকে দিতে যাবে, তখনই দেখে গাড়িটি ফাঁকা। যা ভেবেছিলাম মন পাখি, তুমি ঠিক তাই করলে। নেভার মাইন্ড, আমি জানি তুমি এখন কোথায় আছো। জাঙ্কুক পাশের জঙ্গলে ঢুকে যায়। কিছু দূর যেতেই জাঙ্কুক খেয়াল করে কাটা গাছের সাথে ছোট্ট লাল কাপড়ের টুকরো জড়িয়ে আছে। জাঙ্কুক বাঁকা হাসি দিয়ে সে পথ ধরে এগোতে থাকে। ও মা গো, এত বড় সাপ তো জিন্দেগিতে আমি দেখিনি। এখন যদি এই সাপটা আমায় কামড় দেয় তাহলে তো আমি পাক্কা মরে যাব। আল্লাহ, কেন যে শাড়ি পরতে গেলাম, এখন ঠিক মতো দৌড়াতেও পারছি না। কি করবে তে ভাবতে ভাবতে দেখে সাপটা সবল দেওয়ার জন্য এগিয়ে আসছে। তে ভয়ে হাত দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর তে খেয়াল করলো সাপটা এখনো সবল দেয়নি, পায়ে কোনো ব্যথা অনুভব করলো না। চোখ থেকে হাত সরিয়ে সাপটাকে দেখার জন্য পিট পিট করে তাকাতেই দেখে সামনে স্বয়ং জীবন জাঙ্কুক দাঁড়িয়ে আছে। হাত দুটো পকেটে রেখে মুখে কিউট মার্কা একটা হাসি মাখা মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে। আমি কি বলবো বুঝতে পারছি না। তার দিকে তাকিয়ে দেখলাম কোথায় ওই সাপ। সাপকে না দেখতে পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু এখন ভাবছি এই লুসো সাটার হাত থেকে কি করে বাঁচা যায়। এখন কি দৌড় দেবো নাকি হেঁটে হেঁটে যাব? আর এই শাড়ি পরে তো বেশি দূর দৌড়তেও পারবো না। আমি বলছি তাহলে কি করবে? তে কাপা কাপা কণ্ঠে বলতে লাগলো, মানে ইটস সিম্পল, ওয়েট। বেশি কথার সুযোগ না দিয়ে কোলে তুলে নিল জাঙ্কুক। এই কি করছেন? ছাড়ুন আমাকে, আমি আপনার সাথে কোথাও যাব না। তাহলে কি ওই লম্পট ইউনজনের কাছে যাবে? জাঙ্কুক আপাতত তের ভয়টাকে কাটাতে চায় না, তাই সে গন্তব্যে পৌঁছানোর জন্য গাড়ি স্টার্ট দিল। মন পাখি নামো। জাঙ্কুকের কথা মতো তে চুপচাপ গাড়ি থেকে নেমে গেল। জাঙ্কুক তের হাত ধরে জাঙ্কুকের পুরনো কারখানার ভেতরে ঢুকতে কয়েকজন লোক এসে জাঙ্কুকে সালাম দিতে লাগলো। আর একজন এসে জাঙ্কুকের হাতে গান দিতে দিতে বলল, স্যার আপনার কথা মতো ছেলেটাকে অজ্ঞান করে রাখা হয়েছে। ঠিক আছে, এখন পানি নিয়ে ওর জ্ঞান ফেরাতে হবে। ওকে স্যার, আপনি ভিতরে যান। লোকটি জাঙ্কুকের কথা মতো পানি আনতে বাইরে চলে গেল আর জাঙ্কুক তেকে নিয়ে ভিতরে চলে গেল। তে কিছু জিজ্ঞাসা করতে যাবে জাঙ্কুকের কাছে, তখনই জাঙ্কুক চোখের ইশারায় তেকে চুপ থাকতে বলল, আমাকে না দেখে সামনে ওই চেয়ারে যে ছেলেটাকে দেখছো ওর চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরাতে হবে তোমাকে। জাঙ্কুকের কথা মতো জাঙ্কুকের লোক পানির বোতলটা তের হাতে দিতে দিতে তে ধীরে ধীরে ছেলেটির কাছে দাঁড়াতেই তের হাত থেকে পানির বোতলটা পড়ে গেল। কাঁপা কাঁপা গলায় বলে উঠল, সবিন ভাই কি হয়েছে তোর? চোখ খোল, দেখ আমি তোর সামনে দাঁড়িয়ে, একবার চোখ খোল ভাই, তাকা। সবিন ধীরে ধীরে চোখ মেলে তাকায়। আপু তুই এখানে? আর আমাকে কেন এরা তুলে আনলো? সবিনের কথা শুনে একরাশ ঘৃণা নিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল তে। জাঙ্কুক তের চোখ দেখে বুঝতে পারলো তে ওকে ভুল বুঝছে, তাই ক্লারিফাই করার জন্য তের দিকে দু পা এগোতে তে দু পা পিছিয়ে গেল। এটা দেখে জাঙ্কুক সেখানে থেমে গেল এবং তার লোককে চোখের ইশারায় যেতে বলল। জাঙ্কুক পানির বোতল নিয়ে পুরো পানিটা সবিনের মুখে ঢেলে দেয়। জাঙ্কুকের এমন কাজ দেখে তে হতবাক হয়ে যায়। তে রেগে গিয়ে জাঙ্কুকের হাত ধরে ধাক্কা মেরে সবিনের কাছ থেকে সরিয়ে দিয়ে বলতে থাকে, হাউ ডেয়ার ইউ মিস্টার জিওন জাঙ্কুক, আপনার সাহস কী করে হয় আমার ভাইয়ের সাথে এমন বিহেভিয়ার করার? কথাগুলো বলতে বলতে
তের চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। জাঙ্কুক এতক্ষণ চুপ করে তের সাহস দেখছিল, কিন্তু হঠাৎ করে সবিন তের হাত চেপে ধরে কিছু বলতে যাবে, তখনই তে বলে উঠল, ভাই তুই চিন্তা করিস না, আমি থাকতে এই লোকটা তোর কোনো ক্ষতি করতে পারবে না। আপু তুই ভুল বুঝছিস জাঙ্কুক ভাইয়াকে। মানে তুই কি বলছিস? আর ওনাকে ভাইয়া বা কেন বলছিস? মানেটা আমি বলছি মন পাখি। এইদিকে তের বাবা কাউকে বলতে লাগলো, তুই এত বড় ভুল কি করে করতে পারলি? এখন যদি সবিন কোনোভাবে জাঙ্কুকের হাতে পড়ে যায় তাহলে কি হবে বুঝতে পারছিস? আমার পুরো প্ল্যানটা মাঠে মারা যাবে। তের চিন্তা না হয় ইয়ঞ্জন করলো, কিন্তু সবিনকে কোথায় খুঁজবো আমি? কোনো মতে যদি ওই ডায়েরিটা সহ জাঙ্কুক বা তের সামনে পড়ে যায় তাহলে আমার সব খেল খতম। এইদিকে আপনি বলবেনটা কি? মন পাখি তুমি হয়তো ভাবছো সবিনকে আমি কিডন্যাপ করেছি, কিন্তু সত্যিটা হলো আমি কিডন্যাপ হওয়া থেকে বাঁচিয়েছি। জাঙ্কুকের কথা শুনে তে সবিনের দিকে তাকাতে সবিন মাথা নেড়ে সায় দেয়, মানে জাঙ্কুক যা বলছে সত্যি বলছে। তাহলে সকালে যে আপনি ফোনে ওগুলো বলছিলেন, সকালে যার কথা বলছিলাম সে অন্য কেউ ছিল। স্যার আজ প্লিজ আমাকে সব সত্যিটা বলুন। হাত জোর করে তে বলতে লাগলো, মন পাখি আমার সামনে কখনো হাত জোর করবে না। তুমি না চাইলেও আজ তোমাকে সব সত্যিটা বলবো আমি। তোমার হয়তো মনে নেই, একটা অ্যাক্সিডেন্ট হয় তোমার, আর তার মধ্য দিয়ে তোমার সব পুরনো স্মৃতি মুছে যায়। আমার ড্যাড আর তোমার মা হলো ভাই বোন। তোমার বাবা আমাদের সম্পত্তি দেখে ফুপির সাথে প্রেমের অভিনয় করে পালিয়ে বিয়ে করে, যেটা আমার দাদিমা মেনে নেয়নি, তাই ত্যায্য করে দেয় ফুপিকে। কিন্তু ড্যাড তার ছোট বোনকে এতটাই ভালোবাসতো যে দাদিমাকে উপেক্ষা করে ফুপির সাথে যোগাযোগ রাখতো। ফুপির বিয়ের 1 বছর পর তোমার জন্ম হলো। দাদিমা আর রাগ করে থাকতে না পেরে ফুপির সাথে তোমাকে আর তোমার বাবাকে বাড়ি ফিরিয়ে আনে। তোমার বাবা কিছু বছর পর ভালো মুখোশটা থেকে আসল রূপে ফিরতে লাগলো। প্রায় প্রতিদিন রাতে টর্চার করতো টাকার জন্য। তখন তোমার বয়স 5 বছর আর আমার 12। ছোট বোনও তোমার বয়সে ছিল। ছোটবেলা থেকে তোমার প্রতি আমার অন্যরকম এক টান অনুভব করতাম। তোমার প্রিয় কালো গোলাপ ছিল, তাই আমি প্রত্যেক দিন তোমার জন্য একটা করে কালো গোলাপ নিয়ে আসতাম। তুমি গোলাপ পাওয়ার জন্য আমার সাথে কথা বলতে, কিন্তু আমি কোনো ছেলেকে তোমার আশেপাশে থাকতে দিতাম না। কেউ যদি তোমার সাথে খেলতেও চাইতো তাহলে আমি তাকে মেরে বাইরে করে দিতাম। কিন্তু তুমি ছিলে ভীষণ ভীতু, আমাকে প্রচুর ভয় পেতে, তাই সারাক্ষণ আমার বোনের সাথে খেলতে। তবুও যতক্ষণ তুমি ওর সাথে খেলতে ততক্ষণ আমি তোমার পাশে বসে থাকতাম। হঠাৎ একদিন তোমার বাবা ড্যাডকে বলে তোমার আর আমার বিয়ের কথা। তখন আমরা কেউই জানতাম না ওই জানোয়ারটার আসল উদ্দেশ্য। ড্যাড এক কথায় রাজি হয়ে যায়, কিন্তু মম প্রথম রাজি ছিল না। কিন্তু ড্যাড কোনোভাবে মমকে রাজি করিয়ে নেয় এবং কথা হয় আমাদের এখন শুধু ইসলামের নিয়ম অনুযায়ী বিয়ে হবে আর রেজিস্ট্রি হবে। আমরা বড় হলে কথা অনুযায়ী তার ঠিক 7 দিন পর আমার আর তোমার বিয়ের আয়োজন করা হয়। হাঁ করে শুধু তোমাকে দেখছিলাম। এইদিকে কাজী সাহেব বারবার আমাকে কবুল বলতে বলছিল, সেদিকে আমার কোনো হুঁশই ছিল না। তুমি দৌড়ে এসে আমাকে চাপটে ধরে বলতে লাগলে, জাঙ্কুক ভাইয়া কবুল বলছো না কেন? তুমি না কবুল বললে আমাদের তো পুতুলের বিয়ে হবে না। তখন তোমার কথা আর কাণ্ড দেখে সবাই খুব জোরে হেসে দিয়েছিল। তারপর আমি কবুল বলার পর তুমিও বারবার কবুল বললে আর চেঁচাতে লাগলে। সবার মাঝে বিয়েটা হয়ে গেল। এরই মধ্যে তোমার বাবাকে না পেয়ে মম ড্যাড খুঁজতে লাগলো। এতক্ষণ তে মন দিয়ে সবটা শুনছিল, কিন্তু হঠাৎ বলতে বলতে জাঙ্কুক থেমে যাওয়ায় তে বলতে লাগলো, থেমে কেন গেলেন? তারপর বলুন কি হলো? ড্রয়িং রুমে কাউকে না দেখতে পেয়ে মম ড্যাড রুমে গিয়ে খুঁজতেই দেখে ড্যাডের কাবার্ড খোলা। চেক করতেই দেখে ক্যাশ সাথে গোল্ড ডায়মন্ড জুয়েলারি কিছুই নেই। ইভেন দাদিমার রুমেও সেই একই অবস্থা। দেখে ফুপির রুমে যেয়ে দেখে পুরো আলমারি খালি, কোনো কাপড় নেই। মম ড্যাডের সন্দেহ হলে তারা ছাদে খুঁজতে যেতেই আমার বোনের চিৎকার কানে ভেসে আসে। মম ড্যাড দৌড়ে ছাদে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। ছাদে উঠে দেখতে পায় তোমার বাবা ফুপির হাত টেনে নিয়ে নিচে যেতে চাইছে, আর ফুপি বারবার ছাদের কানিসের দিকে যেতে চাচ্ছে। এটা দেখে ড্যাড রেগে গিয়ে তোমার বাবার গালে থাপ্পড় মেরে দিয়ে ফুপিকে তার হাত থেকে ছাড়াতে গেলে ফুপি বলে ওঠে, ভাইয়া ওকে বাঁচাও, এই জানোয়ারটা ওকে ছাদ থেকে ফেলে দিয়েছে।
তোরা ওকে বাঁচা। কথাটা বলেই ফুপি জ্ঞান হারা। আর এদিকে মম ড্যাড আমার বোনের অবস্থা দেখে পাগলের মতো করতে লাগলো। সবাই মিলে ওকে হসপিটালে নিয়ে আসে। ট্রিটমেন্ট শুরু করতে ড্যাড পুলিশকে নিয়ে বাড়িতে এসে দেখে তোমার বাবা, ফুপি বা তোমার কোনো চিহ্নই বাড়িতে নেই। আমরা হসপিটালে যেতেই তোমাকে আর ফুপিকে নিয়ে শহর ছেড়ে পালিয়ে যায় তোমার বাবা, শুধুমাত্র কিছু টাকার জন্য। জানো মন পাখি, আমার ছোট্ট বোনটার দোষ কী ছিল? দোষ ছিল এটা যে তোমার বাবাকে টাকা চুরি করতে দেখে ফেলেছিল। শুধু এইটুকু কারণের জন্য আমার বোনকে এত বড় শাস্তি পেতে হচ্ছে হসপিটালের বেডে শুয়ে। জাঙ্কুকের কথা শুনে তে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সেই বাবা এত খারাপ, কিছু টাকার জন্য একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেলতে কলেজা কেঁপে উঠলো না? তখনই জাঙ্কুক তেকে ধমক দিয়ে বলে, না আমার বোন মরেনি, তবে জিন্দা লাশ হয়ে হসপিটালের বেডে 15 বছর যাবৎ শুয়ে আছে কোমায়। তে কিছু না বলে শুধু কেঁদে যাচ্ছে আর নিজেকে ধিক্কার দিচ্ছে এমন পিতার মেয়ে হওয়ার জন্য, যে কিনা টাকার লোভে একটা বাচ্চা মেয়েটিকে মেরে ফেলতে দ্বিধাবোধ করেনি। তারপর কি হলো জানতে চাইবে না মন পাখি? আপনি আমাকে কি করে খুঁজে বের করলেন? তুমি আমার স্ত্রী মন পাখি, তোমাকে তো আমার খুঁজে বের করতেই হতো তাই না? আপনি কি করে জানলেন আমি? বাকিটা বলতে না দিয়ে জাঙ্কুক বলতে লাগলো, ড্যাড খুব গোপনে তোমাদের খোঁজার জন্য ডিটেকটিভ লাগিয়েছিল। তারাই তোমাদের খোঁজ বের করে তাদের মাধ্যমে জানতে পারি সেদিন তাড়াহুড়ো করে বেরোবার সময় তোমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। আর ওই অ্যাক্সিডেন্টে তোমার মাথায় গভীর আঘাত পাওয়ায় তুমি আগের সব ঘটনা ভুলে যাও। কিন্তু আমি সব সময় তোমার আশেপাশে থাকতাম। তার মানে এত বছর যাবৎ আপনি আমার জন্য কালো গোলাপ পাঠাতেন? হ্যাঁ আমি পাঠাতাম। আর এটা ওই জানোয়ারটা বুঝতে পেরে ইয়ঞ্জনের সাথে তোমার বিয়ে ঠিক করে। তার আগে বলুন, আপনার অফিসে জব করার সময় আপনি এত খারাপ ব্যবহার কেন করতেন? কারণটা তুমি খুব ভালো করেই জানো। ছোটবেলা থেকে কোনো ছেলেকে তোমার আশেপাশে আমি সহ্য করতে পারতাম না, আর সেখানে তুমি অফিস কলিগদের সাথে হেসে হেসে কথা বলতে, যা আমি মোটেও সহ্য করতে পারতাম না মন পাখি। জাঙ্কুকের কথা শুনে তে ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠলো। তে মনে মনে ভাবছে, সত্যি কেউ ওকে এতটা ভালোবাসতে পারে? আপু এটা নাও, এটা আম্মুর ডায়েরি। হ্যাঁ আপু, এটা পড়লে জানতে পারবে বাবা কতটা নিজ প্রকৃতির লোক। সবিনের কথা শুনে তে ডায়েরিটা হাতে নেয়। দেখুন মিস্টার জাঙ্কুক, আমার ছোটবেলার কথা মনে নেই। তা কেন? আপনি খুব ভালো করেই জানেন। আর এখন তো আমিও জানলাম আপনি আমার মামাতো ভাই। তাই আপনাকে সরাসরি বলছি, আমি এই বিয়েটা মানি না। হোয়াট? আমি যা বলছি ক্লিয়ার করে বলছি শুনুন, আমি এই বিয়েটা মানি না। যেটা হয়েছে ওটা ছিল বাবার একটা প্ল্যান, আর আমি কিছুতেই বাবার প্ল্যানের অংশ হতে পারবো না। আর একটা কথা, যখন আমাদের বিয়েটা হয়েছিল তখন আপনি বা আমি কেউ প্রাপ্তবয়স্ক ছিলাম না, যা আইনত গ্রহণযোগ্য নয়। তাই আপনাকে বলছি এসব ভুলে যান, আর বাবার সাথে আপনার যা করতে হয় করুন। আমি বা ভাই কেউ বাধা দিতে আসবো না। আর আমি বাকিটা বলতে না দিয়ে জাঙ্কুক রেগে চিৎকার করে বলতে লাগলো, ইনাফ ইজ ইনাফ মন পাখি, অনেক ছাড় দিয়েছি তোমাকে। আর না, তুমি কি বলছিলে ছোটবেলার বিয়ে আইনত গ্রহণযোগ্য নয়? তাহলে প্রাপ্তবয়স্ক বিয়ে গ্রহণযোগ্য, এটাই তো বলছো তাই না? জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে তের মুখের কথা যেন সব হারিয়ে যাচ্ছে। জাঙ্কুকের চোখ দিয়ে যেন লাভা বের হচ্ছে। তে তোতলাতে তোতলাতে বলল, হ্যাঁ মানে দেখুন স্যার, আমার কথা আমি ভুলে দিয়েছি, আমি আপনার সাথে থাকবো না। কথাটা শেষ হওয়ার আগে জাঙ্কুক তে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। জাঙ্কুকের রাগ কামড়ে পরিণত হচ্ছে। তে চেয়েও নিজের থেকে জাঙ্কুককে সরাতে পারছে না। এইদিকে সবিন লজ্জা পেয়ে অন্যদিকে ফিরে আছে। কয়েক মিনিট পর তেকে ছেড়ে দিয়ে হাঁপাতে থাকে জাঙ্কুক। এইদিকে আরেকটু হলে তে নিঃশ্বাস আটকে যেয়ে মরিয়ে যেত। ছোট ভাইয়ের সামনে এভাবে কিস করা তের লজ্জায় যেন মরে যাচ্ছে। এদিকে জাঙ্কুকের উপর রাগটা আর সামলাতে না পেরে ঠাস করে জাঙ্কুকের গালে থাপ্পড় মেরে দিয়ে তে আচমকা এমন ঘটনায় সবিন জাঙ্কুক দুজনে চমকে যায়। জাঙ্কুকের আগে হাত মুট করে দেয়ালে খুব জোরে ঘুষি মারে, এত জোরে মারে যে হাত কেটে গল গল করে রক্ত পড়ছে। হাজার হোক বাঙালি নারী কখনো নিজের স্বামীর রক্তাক্ত অবস্থা দেখতে পারে না। তেও তার ব্যতিক্রম নয়। শাড়ির আঁচলের খানিকটা অংশ ছিঁড়ে জাঙ্কুকের কাটা হাতটায় বেঁধে দেয়। তে কিছু বলতে যাবে তখনই জাঙ্কুক তেকে
ঘাড়ে তুলে নিয়ে কারখানা থেকে বেরিয়ে পড়লো, সাথে শোভিন ও জাঙ্কুকের সাথে বেরিয়ে গেল। স্যার কি করছেন, প্লিজ আমাকে ছাড়ুন। শোভিন ভাই, এই ডেঞ্জারাস লোকটার হাত থেকে আমাকে বাঁচা, আজ হয়তো আমাকে মেরিয়ে ফেলবে বলে কাঁদতে লাগলো তে। অজানা এক ভয় চেপে ধরেছে। কি করতে যাচ্ছে জাঙ্কুক ওর সাথে? শোভিন তেকে নিয়ে জাঙ্কুক চৌধুরী ম্যানশনে ফিরে এলো। এদিকে লিজা জাঙ্কুককে দেখে ভয়ে হাত পা কাঁপছে। লিজা শোভিনকে ওর রুম দেখিয়ে দেয়, আর এখন যেন কেউ ডিস্টার্ব না করে কথাটা বলে জাঙ্কুক তেকে কোলে নিয়ে উপরের রুমের দিকে চলে যায়। জাঙ্কুককে যেতে দেখে কাজের লোকগুলো যেন হাঁপ ছেড়ে বাঁচছিল। স্যার প্লিজ, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? কি করছেন? তের কোনো কথাই যেন জাঙ্কুকের কানে ঢুকছে না। জাঙ্কুক তের শাড়ি খোলায় ব্যস্ত। খুব শখ না আমার থেকে দূরে চলে যাওয়ার, তাই না? আজ তোর এমন অবস্থা আমি করবো যে আমাকে ছেড়ে যাওয়ার কথা ভুলেও মনে আনবি না। জাঙ্কুক তের শাড়ি এক ঝটকায় খুলে ফেলে ফ্লোরে ছুঁড়ে মেরে তেকে বেডের সাথে দু হাত চেপে ধরে সারা মুখে চুমু দিতে থাকে। এক পর্যায়ে চুমুগুলো কামড়ের রূপ নিতে থাকে, ঠোঁটে গলায় পেটে কামড় দিতে থাকে। তে যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে সহ্য করতে থাকে। তে ভালো করে বুঝতে পেরেছে আজ অবস্থার জন্য ও নিজেই দায়ী। জাঙ্কুক আজ হিংস্র বাঘের মতো তের শরীরে আঘাত করছে ওর হিংস্র ভালোবাসা দিয়ে। একটা সময় জাঙ্কুক ক্লান্ত হয়ে তের পেটের উপর মুখ গুজে ঘুমিয়ে পড়ে। অনেকক্ষণ যাবৎ তে শাওয়ার অন করে নিচে বসে আছে। না কান্না পাচ্ছে না তের, নিজের বাবার কর্মকাণ্ডের কথা শুনে ঘৃণায় লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আচ্ছা, আমি যদি নিজেকে জাঙ্কুকের জায়গায় থাকতাম তাহলে কি করতাম? আমি হয়তো সব কিছু ধ্বংস করে দিতাম। সেই জায়গায় জাঙ্কুক যা করছে তা হয়তো আমি তা কখনোই করতে পারতাম না। শত্রুকে কখনো ভালোবাসতে পারতাম না। না, আর এমন ভুল আমি করব না। জাঙ্কুককে আপন করে নিব। বাবার করা প্রত্যেকটা ভুল আমি শুধরিয়ে দেব। তে শাওয়ার নিয়ে কালো রঙের একটা শাড়ি পরে না এলোমেলো ভেজা চুল ছেড়ে দিয়ে চোখে লেপটে যাওয়া কাজল ঠিক করতে থাকে। তখনই হঠাৎ কেউ কোমর জড়িয়ে ধরে ভেজা চুলে মুখ গুজে দেয়। তের বুঝতে আর বাকি নেই কেউ ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে, কিন্তু তের মুখে কোনো কথা নেই। চোখ বন্ধ করে জাঙ্কুকের শরীরের ঘ্রাণ নিতে লাগলো তে। আই এম সরি মন পাখি, রাগের বশে তোমাকে এত হার্ট করার জন্য। তে জাঙ্কুকের কথায় কোনো উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো, স্যার আমি আপনার বোনের সাথে দেখা করতে চাই। তের মুখে এই কথা শুনে জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে নিজের দিকে ঘুরিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি সত্যি দেখা করতে চাও আমার বোনের সাথে? আই এম সো হ্যাপি মন পাখি, তুমি সত্যি সবটা মেনে নিয়েছো দেখে। আপনাকে কে বললো আমি সবটা মেনে নিয়েছি? তের কথা শুনে জাঙ্কুকের মুখের হাসি হঠাৎ করে গায়েব হয়ে গেল। মন পাখি, বোনও বাংলাদেশে নেই, মম ড্যাড ওকে ইউকেতে নিয়ে চলে গেছে চিকিৎসার জন্য, তাই তুমি এখন বোনের সাথে দেখা করতে পারবে না। তবে কি, ভালোবাসি মন পাখি, খুব ভালোবাসি। প্লিজ আমাকে আর একা করে চলে যেও না। এত বছর পর তোমাকে কাছে পেয়েছি, আমার ভালোবাসা তা আমি আর হারাতে চাই না। কথাগুলো বলতে বলতে জাঙ্কুকের দু চোখ বেয়ে যেন পানি পড়ে গেল। আমি জানি আপনার কষ্ট হচ্ছে, তবে আপনার এই কষ্ট দূর করি, তবে আমি আপনাকে নিজের করে নেব। তার আগে আমাকে যতটা কষ্ট দিয়েছেন ততটাই কষ্ট আমি আপনাকে দেব। মন পাখি, তুমি আমাকে তে হাত দিয়ে থামিয়ে দিল জাঙ্কুককে। দেখুন মিস্টার জাঙ্কুক, আপনি অনেক টর্চার করেছেন আমার উপর। আমি ইচ্ছে করলে এর কঠোর প্রতিবাদ করতে পারতাম, কিন্তু আপনার রাগ জেদের উপর আমি কোনো কথা বলিনি। তবে এখন থেকে আমার উপর কোনো প্রকার জোর করলে তার ফল খুব একটা ভালো হবে না আপনার জন্য। হ্যাঁ, আমার বাবা যা করেছে তা জঘন্যতম অন্যায় করেছে। আমি শাস্তি দেব আমার বাবাকে, এমন শাস্তি দিব যা কখনো কল্পনাও করতে পারবেন না। জাঙ্কুক তের এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়লো। আপনি কি এভাবেই দাঁড়িয়ে থাকবেন? না মানে সকালবেলা জাস্ট এক গ্লাস দুধ খাইয়েছিলেন আর এখন পর্যন্ত কিছু খায়নি। তের কথায় টনক নড়ল জাঙ্কুকের। হ্যাঁ, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর একসাথে খাবো। দেখতে দেখতে 2 মাস কেটে গেল, কিন্তু তের আচরণে কোনো পরিবর্তন ঘটল না। তে তার নিজের মতো করে চলছে, কিন্তু দিন শেষে রাতটা জাঙ্কুকের বুকে ঘুমিয়ে কাটে তের। আর এইটুকু পেয়ে শান্তি পায় জাঙ্কুক। তে কারোর সাথে ফোনে কথা বলছে। হ্যালো, কাজটা কি কমপ্লিট?
ইয়েস ম্যাম, আপনার কথা মতো সবটাই হয়েছে। তে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে গেল গাড়ি ছাড়া। জাঙ্কুক সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ করে তেকে এভাবে বেরোতে দেখে জাঙ্কুক তের পেছনে কিছু দূর যেতেই তে একটা অটো থামিয়ে চলে যায়। জাঙ্কুকও তের পিছু পিছু অন্য একটা অটো ধরে তেকে ফলো করে অবশেষে গন্তব্যস্থানে পৌঁছালো। কি ব্যাপার মিস্টার খান, নিজের মেয়েকে এভাবে দেখে চমকে উঠলেন কেন? আমাকেই তো এতদিন পাগলা কুকুরের মতো খুঁজছিলেন, আজ আমি আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছি। এতে তো আপনার খুশি হওয়ার কথা, তাই না? নিজের চোখে বিশ্বাস করতে পারছে না তের বাবা তার ভীতু মেয়ে আজ বাঘিনীর মতো আচরণ করছে তা দেখে। কেন তে, আমাদের এখানে আটকে কেন রেখেছিস বল? আমি তোর বাবা হই, তুই আমার সাথে এমন আচরণ করতে পারিস না। চুপ, একদম চুপ। তোর মতো খুনি কখনো কারো বাবা হতে পারে না। আর তুই টাকার জন্য তুই আমার মাকে খুন করেছিস। তুই 5 বছরের মেয়েটাকেও ছাড়লি না। তে কাউকে চোখের ইশারা করে। এরই মধ্যে একটা কাচের তৈরি ছোট্ট বক্স আকারের ভেতর তার বাবাকে ঢুকিয়ে দেওয়ার পর তে নিজের হাতে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। তের বাবা চিৎকার করে, তের কাছে প্রাণ ভিক্ষা করতে চায়। তে মাটিতে বসে পড়ে অঝরে চোখের পানি ফেলতে ফেলতে হাসছে পাগলের মতো। মা দেখো, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। তোমাকে যেভাবে আগুনে পুড়িয়ে মেরেছিল ঠিক সেভাবে আমি ওনাকে আগুনে পোড়াচ্ছি। চিৎকার করতে করতে বলতে থাকে তে। কিছুক্ষণ পর জাঙ্কুকও চলে আসে। তে দেখে অবাক হয়ে যায়, কিন্তু জাঙ্কুক এসে তাকে সান্ত্বনাই দেয় আর বলে ওঠে ইয়ঞ্জনকে সে নিজের হাতে খুন করবে। অবশেষে এখানেই ইয়ঞ্জনের মৃত্যু হয়ে গেল। এই লাশ দুটোকে গুম করে ফেল, যাতে কেউ চিহ্ন খুঁজে না পায়। এভাবেই কেটে যাচ্ছে দিন। ভাবি, আপনাকে না আজ অসম্ভব সুন্দর লাগছে। আমাদের চোখ সরছে না আপনার উপর থেকে। স্যার তো আজ আপনার রূপে খুন হয়ে যাবে। কথাটা বলে নিজের হাসিতে ফেটে পড়ছে। এইদিকে জাঙ্কুক শাওয়ার নেওয়ার পর মাথা ঠান্ডা হতে তের কথা মনে হতে টাওয়াল পরা অবস্থায় উপরে চলে গেল। উফ, আর কতক্ষণ এভাবে উজবুকটার জন্য অপেক্ষা করতে হবে? দেখ, ভাল লাগে না। কথাগুলো বলতে বলতে দরজা খোলার শব্দ পাইতে শব্দ পেয়ে বেলকনির দিকে চলে যায়। রুমে ঢুকতেই জাঙ্কুক চমকে যায়। পুরো রুমটায় সুন্দর গোলাপ দিয়ে অসম্ভব করে ডেকোরেট করা। তে লজ্জা মাখা মুখ নিয়ে জাঙ্কুকের সামনে এসে দাঁড়াতেই জাঙ্কুক হা করে তাকিয়ে আছে তের দিকে। রুমের চারদিক ছোট্ট ছোট্ট মোমবাতি আর কালারফুল ড্রিম লাইটের আলোতে তেকে অসম্ভব সুন্দর লাগছে। তেকে যেন অপ্সরা লাগছিল। জাঙ্কুক ধীরে ধীরে তের কাছে এসে তের কপালের সাথে নিজের কপাল রেখে প্রশ্ন করে, মন পাখি, আজকে আমায় তোমাকে ভালোবাসার অনুমতি দিবে? দিবে তোমাকে আজ সম্পূর্ণ নিজের করে পাওয়ার প্লিজ? জাঙ্কুকের প্রত্যেকটা নিঃশ্বাস তের মুখে আশ্রয় পড়ছে। তে জাঙ্কুকের কথায় কোনো উত্তর না দিয়ে জাঙ্কুকের ঠোঁট জোড়া নিজের ঠোঁটের দখলে নিয়ে নিল। কিছুক্ষণ পর তে ঠোঁট ছেড়ে দিতেই লজ্জায় লাল হয়ে অন্যদিকে ফিরে রইল। ইস মন পাখি, তোমার ওই লজ্জা মাখা মুখটা দেখে আমি তো খুন হয়ে যাব। তুমি এত কিউট কেন? ইচ্ছে করছে তোমাকে খেয়ে ফেলি। তে এতটাই লজ্জা পাচ্ছে যে হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। কিছুতেই জাঙ্কুকের দিকে তাকাচ্ছে না। জাঙ্কুক দেরি না করে তেকে কোলে নিয়ে বেডের উপর শুয়ে দিল। নিজের সম্পূর্ণ ভরটা তের উপর ছেড়ে দিল। আর জাঙ্কুক আর তের ভালোবাসা সম্পূর্ণভাবে পূর্ণতা পেল। দুটি হৃদয়ের মন একসাথে মিলেমিশে একাকার হলো।